কংগ্রেসে প্রার্থী ক্ষোভে রক্তারক্তি কাণ্ড কলকাতায় কংগ্রেস সদর দপ্তরে তুলকালাম প্রার্থী অসন্তোষে বিধান ভবনে এভাবেই রণক্ষেত্রের চেহারা। প্রার্থী বিক্ষোভে ব্যাপক মারামারি, হাতাহাতি, সংঘর্ষে মাথা ফেটে যায় এক কংগ্রেস কর্মী। আমাদের আজকে আমতাবাসী আমাকে পাঠিয়েছে অসিদ্ধার সঙ্গে, আমাদের দেবতার সঙ্গে পাঠিয়েছে। আমাদের দেবতাকে অপমান করা হয়েছে, মানে আমাদের আমতা মাসিকে অপমান করা হয়েছে। শম্ভু ভূঁইয়া জেলা সভাপতি, উনি টাকা খেয়ে একজন 1 মাসের ব্লক সভাপতিকে কি করে প্রার্থী করাতে পারেন শুভঙ্কর দাকে বোঝাতে, কিন্তু আমাদের কথা নিচ্ছে না, আমাদেরকে মারধর করছে, এখানে চরম চলছে। শুভঙ্কর সরকার কংগ্রেস অফিসের ওপর থেকে একদল কর্মী বেরিয়ে এসে বিধান ভবনের সামনে তুমুল উত্তেজনা। কলকাতায় কংগ্রেস সদর দপ্তরে তুলকালাম, প্রদেশ কংগ্রেসে মারামারি, রক্তারক্তি, এক কংগ্রেস কর্মীর মাথা ফেটে যায়। প্রার্থী অসন্তোষে বিধান ভবনে এভাবেই ধুন্ধুমার। বহু যোগ্য প্রার্থী যারা হতে পারতেন, যে কেউ তো একজন হবেন, যারা যোগ্য প্রার্থী মনোনীত হলেন না, তাদের একটু দুঃখ, কষ্ট, রাগ, পেইন, অ্যাগনি এগুলো তো থাকেই। এবারের যে 294 জন প্রার্থী প্রত্যেকটি জেলায়, দে আর ফুললি রিলেটেড উইথ দি গ্রাউন্ড। প্রত্যেকটি সিটই টাফ লড়াইয়ের জায়গা। আমাদের তৃণমূলকে পরিবর্তন করতে হবে, বিজেপিকে রুখতে হবে। বাহিনীকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর, আঙুল উঁচিয়ে জওয়ানদের সাসপেন্ডের হুঁশিয়ারি। हम लोग आदमी को ऐसा कर रहा है और टीएमसी के आदमी को छोड़ रहा है, इसलिए आए हैं इलेक्शन में। প্রচার চলাকালীন বিজেপির বুথ সভাপতিকে হুমকির, বাড়িতেই হুমকির অভিযোগ পুলিশ বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনী পুলিশকে শাসানি বিজেপি প্রার্থীর। বাহিনীকে শাসানি সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বুথ প্রেসিডেন্টের কাছে সেন্ট্রাল কোর্ট এসে চমকাতে এসছে। আমরা বলছি যে অরিজিনাল যারা ক্রিমিনাল আছে সেখানে যান। ও তৃণমূলের পার্টি অফিসে থেকে ক্যারাম খেলছে, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টকে সে চমকাবে, তাই আমরাও চমকে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই পরিস্থিতি যদি হয়, নির্বাচন কমিশন অব্দি যাবো, মুখ্য নির্বাচন কমিশনার অব্দি যাবো, এই সব কটাকে হাঁটাবো। 3 জনকে অলরেডি সাসপেন্ড করিয়েছি পার্টি অফিসে ক্যারাম খেলার জন্য। কেন্দ্রীয় বাহিনীকে হুমকি, পুলিশকে হুমকি কে দিচ্ছে? বিজেপি। কিসের ভরসায় দিচ্ছে? দিল্লির ভরসায় দিচ্ছে। কেন দিচ্ছে? না মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কেন দিচ্ছে না? তারা এলাকায় ঢুকলে গ্রামবাসী প্রশ্ন করছেন 100 দিনের টাকা কোথায়, কেন দেননি? আবাসের টাকা কোথায়, কেন দেননি? জল জীবন মিশনের টাকা কোথায়, কেন দেননি? বাংলা ভাষাকে কেন অপমান করা হচ্ছে? নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে। নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোমরা কেন্দ্রীয় বাহিনীকে আনতে বাধ্য হচ্ছে, তোমাদের সংগঠন নেই। তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই, বলে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো। আর কেন্দ্রীয় বাহিনী তোমাদের আনতে হচ্ছে কেন? ষড়যন্ত্র করে ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে নোটিশ, ভোটের মুখে এনআইএ কে ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সরব তৃণমূল কংগ্রেস। কোর্টের নির্দেশেই কাজ করে এনআইএ, অসুবিধা হলে আদালতে যাক তৃণমূল, পাল্টা তো বিজেপির। এতদিন সিবিআই, ইডি এসব নামাচ্ছিল, এনআইএ কে দিয়ে ক্যান্ডিডেটদের নোটিশ করা শুরু হয়েছে। এবং আমাদের কর্মীদের, আমাদের প্রার্থী ভগবানপুর মানব পড়ুয়া, তাকে ধরুন নোটিশ পাঠিয়েছে এনআইএ 2 এপ্রিল। এনআইএ অফিসে গিয়ে বসে থাকতে হবে। সে ভোটের প্রচার করবে না হাজিরা দিয়ে বেড়াবে, দিন নষ্ট করবে? এনআইএ মূলত পূর্ব মেদিনীপুর ঘিরে এই কাজটা অনেকদিন ধরেই করছিল। এনআইএ ডেকে পাঠিয়ে বলছে, হয় আটকে রাখছে, ঘোরাচ্ছে, কেস দিচ্ছে, অ্যারেস্ট করছে, না হলে বলছে হয় বিজেপি করুন আর নইলে তৃণমূল করবেন না, আপাতত ভোট অব্দি বাইরে থাকুন।
এই খেলাগুলো কিন্তু পঞ্চায়েতে হয়েছে, লোকসভায় হয়েছে, আবার বিধানসভায় শুরু করলো। বিভিন্ন মামলায় নাম ট্যাগ করে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ বিজেপিকে গণতান্ত্রিকভাবে ধুয়ে মুছে সাফ করে দেবেন। এনআইএ তো সরাসরি কোনো মামলার দায়িত্ব নেয় না, কোনো মহামান্য হাইকোর্ট কিংবা মহামান্য সুপ্রিম কোর্টই তাদের দায়িত্ব দেন এবং তাদের নজরদারিতেই প্রক্রিয়া চলে যান, গিয়ে বলুন যে যত আমাদের দুষ্কৃতি রয়েছে, যাদেরকে কিনা এনআইএতে তদন্তের জন্য তদন্তের জন্য ডাকছে বা তাদের নামে নোটিশ টোটিশ পাঠাচ্ছে, অন্তত ভোট অবধি বোম মারা বা গুলি করার জন্য তাদেরকে ছাড় দেওয়া হোক, তারপরে আবার আমরা তাদেরকে বা এইসব নোটিশ টোটিশ পাঠাবেন। এটা বলুক না, গিয়ে এটা হলফনামা নিয়ে বলুক। এখন তো বিনা পয়সা ঢুকি, যাবেন গিয়ে বলে ফেলবেন, অসুবিধার কি আছে? আরো দামি 900 ওষুধ, কমপক্ষে 900 জরুরি জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে। খুচরো বাজারে ওষুধের দাম 0.65% বাড়ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টাসিডের দাম। ব্লাড প্রেশার, ডায়াবেটিসের ওষুধের দামও বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাড়তে চলেছে একাধিক ওষুধের দাম। ফের বাড়ল অটো এলপিজির দাম। লিটারে 12 টাকা 28 পয়সা। 28শে ফেব্রুয়ারি দাম ছিল 57 টাকা 7 পয়সা। 1 এপ্রিল হলো 82 টাকা 96 পয়সা। এক মাসে দাম বাড়ল প্রায় 26 টাকা। কালকে পর্যন্ত 10 টাকা ছিল, আজকে থেকে দেখলাম 12 টাকা হয়ে গেছে। সমস্যা না। পশ্চিম এশিয়া যুদ্ধ, তার আঁচ কলকাতায়। আবারও বাড়ল অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়ল লিটারে 12 টাকা 28 পয়সা। এ নিয়ে 1 মার্চ থেকে 4 বার বাড়ল অটো এলপিজির দাম। 28শে ফেব্রুয়ারি দাম ছিল লিটারে 57 টাকা 7 পয়সা। পরের দিন 1 মার্চ তা বেড়ে হয় 57 টাকা 68 পয়সা, অর্থাৎ দাম বাড়ে লিটারে 67 পয়সা। এরপর 11ই মার্চ অটো এলপিজির দাম বাড়ে লিটারে 5 টাকা, 57 টাকা 68 পয়সা থেকে বেড়ে হয় 62 টাকা 68 পয়সা। 20শে মার্চ আবার দাম বাড়ে, এবার 8 টাকা, লিটারে 62 টাকা 68 পয়সা থেকে বেড়ে হয় 70 টাকা 68 পয়সা। এরপর 1 এপ্রিলে বাড়ল 12 টাকা 28 পয়সা, লিটারে 70 টাকা 68 পয়সা থেকে বেড়ে হলো 82 টাকা 96 পয়সা, অর্থাৎ এক মাসে দাম বাড়ল 25 টাকা 89 পয়সা। 1 লিটার গ্যাসে যদি 26 টাকা বেড়ে যায় এক মাসের মধ্যে, কীরকম পরিস্থিতি বুঝতে পারছেন। সেল বাড়ছে না, আমাদের রুটে অটো সংখ্যা খুবই বেশি, আর তাছাড়া অতিরিক্ত যানবাহন চলে। আপনার বাস চলে, মেট্রো চলে, কোনো গাড়ির অভাব নেই। তারপরে ব্যাটারি রিক্সা, তারপরে উবের বাইক, কি নেই। এত গাড়ির মধ্যেও আমাদের প্রচুর গাড়ি, তো আমাদের খুবই চলা কষ্টকর হচ্ছে। ভাড়া তো বাড়াতেই হবে। 23 টাকা টোটাল বেড়ে গেল, 56 ছিল 27 টাকা বেড়ে গেল, হ্যাঁ 26 টাকা বেড়ে গেল। 56 ছিল, সেখানে 73 83 হয়ে গেছে। এখন কি বলবেন, আর তো আমার তো বলার কিছু নেই, আপনারা সবই বুঝতে পারছেন। পরিস্থিতি খুবই খারাপ, আগামী দিন গাড়ি বন্ধ হয়ে যাবে। কেন ভাড়াও তো আমরা বাড়াতে পারছি না, ভাড়া বাড়ালে প্যাসেঞ্জাররা উল্টাপাল্টা বলছে। আমাদের সংসার চালানো খুব টাফ ব্যাপার হয়ে গেছে, গাড়ি চালাতে পারবো না তো। কেন আমরা মালিকের গাড়ি চালাই, এবার 6 টাকা 7 টাকা করে কিলোমিটার এবং গাড়ির বাঁচিত, তারপর আমাদের খাটনি, তো রান্নার পয়সা উঠবে না। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। অটো এলপিজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর জেরে অনেক জায়গাতেই অটোর ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। কালকে পর্যন্ত 10 টাকা ছিল, আজকে থেকে দেখলাম 12 টাকা হয়ে গেছে। সমস্যা না, সব দিক থেকে তো সমস্যা। কোন দিক থেকে আমরা ভালো আছি বলুন? বাবা, একটা জিনিসের দাম বাড়বে, মানুষের তো ইনকাম বাড়ছে না, ইনকামের তো ওই জায়গাটা তো একই থাকছে না, তাহলে কি করে আমরা কোথা থেকে পাবো? মধ্যবিত্ত পরিবারের লোক হচ্ছে মাঝখানে চেপে আছে। নিম্নবিত্ত তো একদম নিম্নবিত্ত, বড় লোক তো বড় লোক, মাঝখানে পড়ে আছে মধ্যবিত্ত মানুষ। সব দিক দিয়ে তো দামটা বাড়ছে। যদি একটা জিনিসের দাম বাড়ে, তার রিলেটেড যেসব জিনিস আছে সব দাম বাড়বেই, এটা স্বাভাবিক কথা। নিউজ 18 বাংলা।